এই নারীর মুখের দিকে তাকালেই একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। ভেতর থেকে তিনি পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। তার চোখে গভীর ক্লান্তি আর হতাশার ছাপ, আর তার কণ্ঠে শোনা যাচ্ছে বারবার একটাই কথা, আমি বিচার চাই। তবে তার এই কান্না আর আর্তনাদের পিছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য, যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কিন্তু একজন মানুষকে ঠিক কতটা কষ্ট আর অন্ধকারের মধ্য দিয়ে যেতে হলে এভাবে ভেঙে পড়তে হয়, আর তিনি কার বিচার চাইছেন? আজকের এই ঘটনাটি একবিংশ শতাব্দীর তথাকথিত সভ্য সমাজের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে। যে সমাজে আমরা বিজ্ঞান আর আধুনিকতার উন্নতি নিয়ে গর্ব করি, আর ঠিক সেই সমাজেরই কোনো এক অন্ধকার কোণে আজও বেঁচে আছে অন্ধবিশ্বাস আর কালো জাদুর মতো কুপ্রথা। আর যখন রক্তের সম্পর্কের বিশ্বাসও এই অন্ধবিশ্বাসের কাছে হার মেনে যায়, তখন মানুষের নিষ্ঠুরতা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, আজকের এই ঘটনা তারই একটি বাস্তব উদাহরণ। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই নারীর সঙ্গে আসলে কি ঘটেছিল। আর তার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও নিয়মিত দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। ঘটনার শুরু 24শে মার্চ 2026 সালে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বিষ্ণুগড় এলাকার কুসুমভা গ্রাম তখনও রামনবমী অষ্টমীর উৎসব নিয়ে ব্যস্ত। চারিদিকে আলো, ঢাকঢোলের শব্দ আর মঙ্গলা জুলুসের এক কোলাহলে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। সেই উৎসবের মধ্যেই পরিবারের সঙ্গে অংশ নিয়েছেন 13 বছর বয়সী এক কিশোরী। খুবই সাধারণ, চঞ্চল আর হাসিখুশি স্বভাবের এই মেয়েটি ছিল পুরো এলাকায় খুবই পরিচিত মুখ। রাত 8টা পর্যন্ত গ্রামবাসীরা তাকে উৎসবের ভিড়ের মধ্যেই হাসিখুশিভাবে ঘুরে বেড়াতে দেখেছিলেন। কিন্তু উৎসবের সেই আলো আর কোলাহলের আড়ালে যে ধীরে ধীরে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে আসছিল, তা কেউ বুঝতেও পারেনি। এরপরে আসে রাত ঠিক 9টা। উৎসবের কোলাহল তখন তুঙ্গে। তখনই কিশোরীর মা হঠাৎ খেয়াল করেন তার ছোট মেয়েটি আশেপাশে কোথাও নেই। গ্রামের মেলা বা উৎসবে পরিচিত মানুষের ভিড়ে শিশুদের এদিক ওদিক চলে যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। তাই প্রথমে সবাই ভেবেছিল হয়তো সে কোনো বান্ধবীর বাড়িতে গেছে বা ভিড়ের মধ্যে সামনে চলে গেছে। কিন্তু সময় যত বাড়তে থাকে, পরিবারের উদ্বেগও তত বাড়তে থাকে। রাত 9:30 পেরিয়ে যাওয়ার পরেও যখন মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তার মায়ের চিৎকার মেলা আর ঢাকের শব্দকে ছাপিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যেই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে যায়। উৎসবের আনন্দের পরিবেশ ধীরে ধীরে এক চাপা আতঙ্কে বদলে যায়। এরপর গ্রামের মানুষ সেই রাতেই হাতে টর্চ নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। কেউ চলে যায় ধান ক্ষেতের দিকে, আবার কেউ স্থানীয় স্কুলের পিছনে নির্জন রাস্তাগুলো খুঁজতে থাকে। গভীর রাত পর্যন্ত গ্রামের নানা জায়গায় মেয়েটির নাম ধরে ডাকা হয়, কিন্তু প্রতিবারই উত্তর ফিরে আসে শুধুই নীরবতা। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলেও সেই রাতে পুলিশকে খবর দেওয়া হয়নি। হয়তো পরিবারের মনে তখনও সামান্য আশা ছিল, সকাল হলেই মেয়েটি নিজে থেকেই বাড়িতে ফিরে আসবে। কিন্তু 25শে মার্চ সকাল 8টার দিকে সেই আশাটাও ভেঙে যায়। সকালে কয়েকজন গ্রামবাসী গ্রামের মিডল স্কুলের পেছনে একটি নির্জন বাঁশ ঝাড়ের দিকে যান। ঘন ঝোপঝাড়ের মধ্যে একটি অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়, আর তারা সামনে এগিয়ে যেতেই হতবাক হয়ে যায়। সেখানে পড়েছিল আগের রাত থেকে নিখোঁজ থাকা সেই কিশোরীর দেহ। শরীর দেহের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল মৃত্যুর আগে তার উপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন ছিল। এছাড়াও ধস্তাধস্তির প্রমাণও স্পষ্ট হয়ে উঠেছিল। প্রাথমিক পরিস্থিতি এবং শরীরে থাকা ক্ষতগুলোর ধরন দেখে গ্রামবাসীদের অনেকেরই ধারণা ছিল কোনো এক বা একাধিক ব্যক্তি তার উপর অত্যন্ত নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। একটি অবুঝ ও নিষ্পাপ জীবনের সঙ্গে যা ঘটনা ঘটেছিল তা পুরো এলাকাকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এরপরে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিশোরীর নিথর দেহ উদ্ধারের পর পুলিশ নিয়ম অনুযায়ী তার পরিবারের সঙ্গে কথা বলে। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে
পুরো পরিবার তখন শোকে ভেঙে পড়েছিল। মেয়েটির মা কান্নায় ভেঙে পড়েছিল। পুলিশের সামনে তিনি বারবার একটাই কথা বলছিলেন, তিনি তার মেয়ের হত্যাকারীর কঠোর শাস্তি চান আর তার ফাঁসি দেখতে চান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাকে জিজ্ঞাসা করে তার কারোর উপরে সন্দেহ আছে কিনা। তখন তিনি খুব স্পষ্টভাবে গ্রামেরই এক ব্যক্তি ধনেশ্বর পাসওয়ানের নাম উল্লেখ করেন। তিনি দাবি করেন ধনেশ্বরই তার মেয়েকে অপহরণ করে এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। একজন শোকার্ত মায়ের কাছ থেকে এমন সরাসরি অভিযোগ পাওয়ার পর পুলিশের প্রাথমিক তদন্তের দৃষ্টি স্বাভাবিকভাবেই ধনেশ্বরের দিকে ঘুরে যায়। এরপরে পুলিশ ধনেশ্বরকে কেন্দ্র করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সেখান থেকে ফিরে আসে। কিন্তু ঘটনার মোড় সম্পূর্ণ বদলে যায় যখন কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছায়, যে রিপোর্টকে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে ধরা হয়েছিল। সেটি তদন্তকারীদের নতুন করে ভাবতে বাধ্য করে। ফরেনসিক এবং চিকিৎসকদের পরীক্ষায় স্পষ্টভাবে জানানো হয় কিশোরীর উপর কোনো ধরনের কোনো নির্যাতন বা ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। এই তথ্য সামনে আসার পর তদন্তে নতুন প্রশ্ন তৈরি হয়। যদি কোনো নির্যাতন নাই হয়ে থাকে তাহলে শরীরের এই ধরনের আঘাতের চিহ্ন কেন? আর তার এই গোপন অঙ্গে ক্ষত তৈরি করার চেষ্টাই বা কেন করা হয়েছিল? অভিজ্ঞ তদন্তকারীরা বুঝতে পারেন বিষয়টি কোনো সাধারণ অপরাধের মতো দেখাচ্ছে না, বরং এমন সম্ভাবনা সামনে আসে যে মূল ঘটনা থেকে তাদের তদন্তের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে অন্য একটি চিত্র তৈরি করা হয়েছিল। এরপর থেকেই তদন্তের দিক ধীরে ধীরে বদলাতে শুরু করে। পুলিশ ভাবতে বাধ্য হয় যে মা নিজের চোখে কিছু না দেখেও এত দৃঢ়ভাবে ধনেশ্বরের বিরুদ্ধে অভিযোগ করলেন, তিনি কেন এমনটি করলেন? তবে কি ধনেশ্বরের নাম বলার পিছনে অন্য কোনো কারণ ছিল? চিকিৎসকদের দেওয়া বৈজ্ঞানিক রিপোর্ট এবং মায়ের দেওয়া বক্তব্যের মধ্যে থাকা এই বড় অমিলই প্রথম রেশমি দেবীকেই পুলিশের সন্দেহের তালিকায় নিয়ে আসে। এরপরে পুলিশ নিয়ম অনুযায়ী কোনো তাড়াহুড়ো না করে প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। তৎকালীন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি এসআইটি টিম গঠন করা হয় এবং অত্যন্ত গোপনে রেশমি দেবীর মোবাইল ফোনের কল ডিটেলস অর্থাৎ সিডিআর এবং ঘটনার রাতের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করতে শুরু করে। আর ঠিক তখনই তদন্তে আসে সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো মোড়। মোবাইলের টাওয়ার লোকেশনের ডেটা বিশ্লেষণ করতে গিয়ে পুলিশ দেখতে পায় 24শে মার্চ রাত 9টা থেকে 9:30টার মধ্যে, অর্থাৎ ঠিক যখন কিশোরী নিখোঁজ হয়েছিল এবং পরে সেখানে তার দেহ পাওয়া যায়, সেই সময় রেশমি দেবীর মোবাইলের অবস্থান তার বাড়িতে নয়, বরং গ্রামের সেই নির্জন বাজঝাড়ের কাছাকাছি ছিল। শুধু তাই নয়, ওই একই সময়ে গ্রামের আর এক ব্যক্তি ভীমরামের মোবাইল লোকেশনও ঠিক একই এলাকায় এবং রেশমি দেবীর খুব কাছাকাছি রেকর্ড হয়েছিল। এই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার পর পুলিশ ভীমরাম এবং রেশমি দেবীর কল হিস্ট্রি খতিয়ে দেখতে শুরু করে। সেখান থেকে জানা যায় তাদের মধ্যে দিনের পর দিন এবং রাতের পর রাত দীর্ঘ সময় ধরে নিয়মিত যোগাযোগ হতো। তদন্তকারীদের কাছে এই যোগাযোগ কোনো সাধারণ পরিচয়ের সম্পর্ক বলে মনে হয়নি। এরপরে পুলিশ অত্যন্ত গোপনে গ্রামে নিজেদের গোয়েন্দা এবং স্থানীয় কিছু বিশ্বস্ত মানুষদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে। আর সেখান থেকেই তারা জানতে পারে রেশমি দেবীর স্বামী বিনোদ সিং কাজের কারণে মহারাষ্ট্রে থাকতেন। আর সেই সুযোগে গত 10 বছর ধরে ভীমরামের সঙ্গে রেশমি দেবীর একটি ঘনিষ্ঠ অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল বলে তথ্য পাওয়া যায়। এছাড়াও তদন্তে উঠে আসে ভীমরামের অতীত খুব একটা স্বাভাবিক ছিল না। তার বিরুদ্ধে আগেও খুনের মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। মায়ের দেওয়া অভিযোগ, ঘটনার রাতে বাঁশঝাড়ের কাছে উপস্থিতি এবং ভীমরামের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের তথ্য, এই সব কিছু একসঙ্গে মেলার পর পুলিশের সন্দেহ আরও জোরালো হয়ে ওঠে। এরপর আর সময় নষ্ট না করে 26শে মার্চের পর এসআইটি অত্যন্ত সতর্কতার সঙ্গে রেশমি দেবী এবং ভীমরামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। থানায় নিয়ে গিয়ে তাদের সামনে একে একে কল রেকর্ড, টাওয়ার লোকেশন এবং ময়নাতদন্তের বৈজ্ঞানিক রিপোর্টগুলো তুলে ধরা হয়। তখন ধীরে ধীরে তাদের তৈরি করা গল্পের অসঙ্গতিগুলো সামনে আসতে শুরু করে। এক পর্যায়ে প্রমাণের চাপের মুখে তাদের বক্তব্য ভেঙে পড়ে। অবশেষে রেশমি দেবী স্বীকার করেন যে এই ঘটনার সঙ্গে তিনি নিজেই জড়িত ছিলেন এবং নিজের মেয়ের মৃত্যুর পিছনেও তার ভূমিকা ছিল। তবে এখানেই তদন্ত শেষ হয়নি। পুলিশের সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল একজন মা কী কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে। আর যখন তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়
এই ঘটনা কিভাবে ঘটেছিল এবং এর পেছনের আসল কারণ কি ছিল, তখন ধীরে ধীরে সামনে আসতে থাকে আরও ভয়ঙ্কর সত্য। ঘটনার শিকড় খুঁজতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। ঝাড়খণ্ডের কুসুম্বা গ্রামের এক সাধারণ এবং শান্ত পরিবেশে বিনোদ সিংহের সঙ্গে বিয়ে হয় রেশমি দেবীর। বিয়ের পরের দিনগুলো আর 5টা গ্রামীণ পরিবারের মতোই স্বাভাবিক এবং সুখের মধ্যেই কাটছিল। একসময় তাদের ঘর আলো করে জন্ম নেয় 4টি সন্তান। 4 সন্তানের আগমনে সংসারে যেমন আনন্দ বেড়েছিল, তেমনি বিনোদ সিংহের কাঁধে বেড়ে গিয়েছিল দায়িত্বের বোঝাও। সন্তানদের ভালোভাবে মানুষ করা এবং তাদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার চিন্তা তাকে সবসময় তাড়া করত। ফলে এক সময় পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বিয়ের 1 বছর পর তিনি নিজের গ্রাম, পরিবার এবং স্ত্রী সন্তানদের ছেড়ে কাজের সন্ধানে মহারাষ্ট্রে চলে যান এবং সেখানেই গিয়ে তিনি দিনমজুর ও শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করেন। এদিকে স্বামী দূরে চলে যাওয়ার পর 4 সন্তানকে নিয়েই কুসুম্বা গ্রামের বাড়িতেই থাকতে শুরু করেন রেশমি দেবী। বিনোদ সিং প্রতি মাসে সংসার চালানোর জন্য টাকাও পাঠাতেন, কিন্তু টাকা পয়সার অভাব না থাকলেও একাকিত্ব ধীরে ধীরে রেশমির জীবনে জায়গা করে নিতে শুরু করে। ঠিক সেই সময়ই রেশমি দেবীর জীবনে প্রবেশ করে গ্রামেরই এক ব্যক্তি, যার নাম ভীমরাম। বিনোদ সিংয়ের অনুপস্থিতিতে বাড়ির ছোটখাটো প্রয়োজন মেটানো কিংবা বিভিন্ন কাজে সাহায্য করার অজুহাতে ভীমরাম তাদের বাড়িতে নিয়মিত যাওয়া আসা শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নিতে শুরু করে। ধীরে ধীরে সমাজ ও পরিবারের চোখের আড়ালে রেশমি দেবী এবং ভীমরামের মধ্যে একটি গভীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। লোকলজ্জার ভয়ে তারা এই সম্পর্ক গোপন রাখার চেষ্টা করে, আর এভাবেই বছরের পর বছর ধরে সেই সম্পর্ক চলতে থাকে। কিন্তু সেই গোপন সম্পর্কের মধ্যেই 2025 সালের শুরুতে রেশমি দেবীর জীবনে নেমে আসে এক বড় বিপর্যয়। তার 16 বছর বয়সী বড় ছেলে সুধীর হঠাৎ করেই একটি জটিল অসুস্থতায় আক্রান্ত হয়ে যায়। কোনো স্পষ্ট কারণ ছাড়াই ছেলেটির শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিন যত যেতে থাকে সে ততই দুর্বল হয়ে পড়তে থাকে। তার শরীর শুকিয়ে যেতে শুরু করে এবং ধীরে ধীরে সে স্বাভাবিক আচরণ করার ক্ষমতাও হারাতে থাকে। একদিকে স্বামী দূরে, অন্যদিকে ছেলের এমন অবস্থায় রেশমি দেবী মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। তিনি কোনোভাবেই ছেলেকে এভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখতে পারছিলেন না। আর ঠিক এই অসহায়ত্ব, উদ্বেগ এবং মানসিক দুর্বলতার সুযোগ নিয়েই তার জীবনে ধীরে ধীরে এমন এক অন্ধকার পথে এগোতে শুরু করে যার পরিণতি খুবই ভয়াবহ ছিল। ছেলের অসুস্থতার জন্য নানা ধরনের চিকিৎসা এবং ওষুধ ব্যবহার করেও আনুমানিক 2025 সালের মাঝারি সময়ে রেশমি দেবী একটি বড় সিদ্ধান্ত নেন। প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ পেয়ে তিনি গ্রামের একজন কথিত ওঝা বা তান্ত্রিক নারী, যার নাম শান্তি দেবী, তার কাছেই যেতে শুরু করেন। রেশমি দেবীর অসহায় অবস্থা এবং অন্ধবিশ্বাসের সুযোগ খুব দ্রুতই বুঝে ফেলেছিল ওই শান্তি দেবী। সে রেশমি দেবীকে বোঝাতে থাকে তার ছেলের অসুস্থতা কোনো সাধারণ রোগ নয়, বরং কোনো অশুভ শক্তির প্রভাবে এমনটা হচ্ছে, যা নাকি ডাক্তারদের পক্ষে কখনোই সারানো সম্ভব নয়। ছেলেকে সুস্থ করার আশায় রেশমি দেবী ধীরে ধীরে শান্তি দেবীর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। প্রায় নিয়মিতই তিনি তার কাছে যেতে শুরু করেন। কখনো মাদুলি, কখনো জল পড়া, আবার কখনো বিশেষ কিছু তান্ত্রিক আচার পালন করার নির্দেশ দেওয়া হতো। শান্তি দেবী যেভাবে যা করতে বলতো, রেশমি দেবী প্রায় অন্ধভাবেই সেগুলো মেনে চলতেন। এদিকে শান্তি দেবীও এই সুযোগ কাজে লাগাতে থাকে। কখনো পুজো, কখনো ঝাড়ফুঁক, আবার কখনো অশুভ শক্তি দূর করার কথা বলে সে শান্তি দেবীর কাছ থেকে টাকা এবং বিভিন্ন মূল্যবান জিনিস সংগ্রহ করতে শুরু করে। এভাবে প্রায় 1 বছর ধরে ধীরে ধীরে রেশমি দেবীকে নিজের প্রভাবের মধ্যে নিয়ে আসে সে। কিন্তু 2026 সালের শুরুতে সুধীরের শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এতে রেশমি দেবী আরও উদ্বিগ্ন এবং অস্থির হয়ে পড়েন। ঠিক তখনই রেশমি দেবী তার সবচেয়ে ভয়ঙ্কর দাবি সামনে আনে। একদিন সে রেশমিকে ডেকে বলে সাধারণ পূজা বা আচার অনুষ্ঠান করে আর কাজ হবে না। তার দাবি ছিল ছেলেকে বাঁচাতে হলে একটি পবিত্র কুমারী মেয়েকে বলি দিতে হবে। শুধু তাই নয়, এই তান্ত্রিক আচার সম্পন্ন করার জন্য পারিশ্রমিক হিসাবে সে 251 টাকা দাবিও করে। তবুও এমন ভয়ঙ্কর কথা শোনার পরেও রেশমি দেবী সেখান থেকে সরে আসেন।
বরং দীর্ঘদিনের কুসংস্কার এবং মানসিক দুর্বলতা তার বিচারবোধকে ধীরে ধীরে প্রভাবিত করতে শুরু করে। এরপরে শান্তিদেবী আরও পরিকল্পিতভাবে তার উপরে প্রভাব বিস্তার করতে থাকে। প্রায় 3 মাস ধরে সে রেশমি দেবীকে বোঝানোর চেষ্টা করে যে তার 13 বছরের ছোট্ট মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়। সে দাবি করে তার মেয়ের মধ্যে নাকি বিশেষ কোনো অলৌকিক শক্তি রয়েছে এবং ছেলেকে বাঁচানোর জন্য তার ত্যাগই একমাত্র উপায়। ধীরে ধীরে এই অন্ধবিশ্বাস রেশমির চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলে। একসময় তিনি এমন অবস্থায় পৌঁছে যান যেখানে নিজের মেয়ের মৃত্যুর মধ্যেই ছেলের সুস্থ হওয়ার আশা দেখতে শুরু করেন। এরপর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য রেশমি দেবী তার প্রেমিক ভীমরামকে পুরো বিষয়টি জানান। ভীমরামও এই পরিকল্পনায় সম্মতি দেন। তারা সিদ্ধান্ত নেন রামনবমীর উৎসবের সময়েই এই কাজ করা হবে, কারণ সেই সময় গ্রামে প্রচুর ভিড়, কোলাহল এবং ঢাক ঢোলের শব্দ থাকবে। তাদের ধারণা ছিল এমন পরিবেশে কেউ সহজে কিছু বুঝতে পারবে না। অবশেষে 24শে মার্চ রাতের উৎসবের দিনটিকেই তারা বেছে নেয়। এর আগের কয়েকদিন রেশমি দেবী নিজের মেয়ের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকেন। তিনি এমনভাবে সব কিছু চালিয়ে যান যাতে পরিবারের কেউ বা আশেপাশের মানুষ কোনো সন্দেহ না করে। আর ওই নিষ্পাপ মেয়েটিও বুঝতে পারেনি যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর আসে 24শে মার্চ 2026, রামনবমী অষ্টমীর সেই রাত। বাইরে তখন পুরো কুসুম্ভা গ্রাম উৎসবের আলো। গ্রামের মানুষ যখন উৎসবের আনন্দে ব্যস্ত, তখন রেশমি দেবী ঘরের ভিতরে অন্য একটি পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চালাচ্ছিলেন। রেশমি দেবী শান্তভাবে তার 13 বছরের ছোট্ট মেয়েকে ডাকেন। তাকে বলা হয় তার বড় ভাইয়ের সুস্থতা এবং পরিবারের মঙ্গলের জন্য একটি বিশেষ পুজো করা হবে। মায়ের কথায় বিশ্বাস করে কিশোরীও কোনো সন্দেহ করেনি। সে স্বাভাবিকভাবে মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রেশমি দেবী তাকে নিয়ে যান তান্ত্রিক শান্তি দেবী ওরফে ভক্তনীর বাড়িতে। তদন্তে উঠে আসে সেখানে আগে থেকেই এই পরিকল্পনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ঘরে পৌঁছানোর পর মেয়েটিকে একটি পিঁড়িতে বসানো হয়। শান্তিদেবী তার কপালে সিঁদুর পরিয়ে দেয় এবং চোখে কাজল লাগিয়ে দেয়। এরপরে পুজোর প্রসাদ বলে তার মুখে একটি এলাচ দেওয়া হয়। কিশোরীটি তখনও বুঝতে পারেনি আসলে তার সঙ্গে কি ঘটতে চলেছে। আর এর পরেই শুরু হয় পরিকল্পনার পরবর্তী ধাপ। শান্তিদেবী, রেশমি দেবী এবং আগে থেকেই সেখানে থাকা ভীমরাম মেয়েটিকে নিয়ে গ্রামের নির্জন বাঁশ ঝাড়ের দিকে যায়। উৎসবের কোলাহল থেকে দূরে সেই জায়গাটা ছিল বেশ নিরিবিলি। সেখানে আগে থেকেই প্লাস্টিক এবং চটের বস্তা বিছিয়ে রাখা হয়েছিল। পরে তদন্তে জানা যায় মেয়েটিকে ওই প্লাস্টিকের উপরে শুয়ে পড়তে বলা হয়। সে কিছুটা অস্বস্তি বোধ করে এবং আপত্তি করার চেষ্টা করে। ঠিক তখন শান্তিদেবী হাতে একটি বাঁশের লাঠি নিয়ে কিছু আচার অনুষ্ঠানের অভিনয় শুরু করে। এরপর পরিস্থিতি দ্রুত ভয়াবহ দিকে মোড় নেয়। তদন্ত অনুযায়ী ভীমরাম মেয়েটিকে চেপে ধরে, আর সেই সময় রেশমি দেবীও তাকে জোর করে চেপে ধরে। বাঁচার জন্য কিশোরীটি চেষ্টা করলেও শক্ত করে তার গলা চেপে ধরার কারণে সে আর নিজেকে রক্ষা করতে পারেনি। অবশেষে সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরে তদন্তে পুলিশ জানতে পারে ঘটনাটি অন্য খাতে প্রভাবিত করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন এটিকে অন্য ধরনের অপরাধ হিসাবে বিবেচনা করেন এবং প্রকৃত কারণের দিকে সহজে পৌঁছাতে না পারেন। এরপর মৃতদেহটিকে ঝোপের আড়ালে ফেলে রেখে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। তারা আলাদা আলাদা পথে নিজেদের বাড়িতে ফিরে আসে। তদন্ত অনুযায়ী বাড়ি ফেরার কিছু সময় পর রেশমি দেবীর আচরণ সম্পূর্ণ বদলে ফেলেন। রাত প্রায় 10টার দিকে তিনি পাড়ার লোকজনকে জানাতে শুরু করেন যে উৎসবের ভিড়ে তার ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সেই আচরণ দেখে উপস্থিত মানুষেরা বুঝতেই পারেননি তদন্তে পরে যে তথ্য সামনে আসবে তা পুরো ঘটনাকে সম্পূর্ণ বদলে দেবে। প্রিয় দর্শক, এই মর্মান্তিক ঘটনাটি আমাদের সামনে একটি কঠিন বাস্তবকে তুলে ধরে। আজ আমরা 21 শতাব্দীতে বসবাস করলেও সমাজে অনেক জায়গায় এখনও অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের প্রভাব ভয়াবহভাবে রয়ে গেছে। যে মা বাবার কাছে একটি সন্তান সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার কথা, অন্ধবিশ্বাসের প্রভাবেই সেই সম্পর্ক কখনো কখনো ভয়াবহ পরিণতির দিকে পৌঁছে যেতে পারে। এদিকে তান্ত্রিক বা ওঝার ভূমিকার দিকেও আমাদের নজর দেওয়ার প্রয়োজন। মাত্র 251 টাকার বিনিময়ে একটি ছোট্ট কিশোরের জীবনকে দেওয়ার মতো ভয়ঙ্কর ধারণা একজন মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছিল, যা সত্যি ভাবনার বিষয়।
আশা করি এই ঘটনা সমাজের মানুষকে নতুন করে ভাবতে শেখাবে। তো যাই হোক, এই ঘটনা নিয়ে আর বেশি কিছু বলবো না। এই পুরো ঘটনাটি সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।